বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক অর্থনীতি, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। অর্থনীতি প্রথম পত্র, প্রথম অধ্যায়, লেকচার 4। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র ও ইসলামী অর্থব্যবস্থা বিশ্লেষণ করতে পারবে। বিভিন্ন অর্থব্যবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান বিশ্লেষণ করতে পারবে। অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে পারবে। বিভিন্ন অর্থব্যবস্থার মধ্যে পার্থক্যগুলো চিহ্নিত করতে পারবে। অর্থনৈতিক ব্যবস্থা মানুষ যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো ও বিধিবিধান এর মধ্যে অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করে তাকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। অর্থাৎ সমাজে মানুষের সম্পত্তির অধিকার, উৎপাদন পদ্ধতি, বিনিময় পদ্ধতি, বন্টন পদ্ধতি, ভোগ পদ্ধতি, শ্রম নিয়োগ, ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতি বিষয়ে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদনে প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। আমরা গত ক্লাসে অর্থনীতির মৌলিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসে তার সমাধানগুলো তুলে ধরা হবে। পৃথিবীতে সব দেশে অর্থনীতির মৌলিক সমস্যাগুলোর প্রকৃতি একই রকম, কিন্তু বিভিন্ন সমাজে প্রাপ্ত সম্পদের সাপেক্ষে সমাধান পদ্ধতির ভিন্নতা আছে। সমাধান পদ্ধতির ভিন্নতা অনুযায়ী বর্তমানে পৃথিবীতে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। যেমন অর্থনৈতিক ব্যবস্থাগুলো হলো ধনতান্ত্রিক বা পুঁজিবাদী, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক, মিশ্র, ইসলামী। অর্থাৎ এই 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থব্যবস্থা বর্তমান পৃথিবীতে প্রচলিত আছে। সেগুলো নিয়ে এখন আলোচনা করব। ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, ক্যাপিটালিস্টিক ইকোনমি। ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূত্রপাত হয় ইউরোপে। অষ্টাদশ শতাব্দীর শুরু থেকে শিল্প বিপ্লবের মাধ্যমে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত হতে থাকে। তাহলে জেনে নিই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা কাকে বলে। যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ ব্যতিরেকে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা বলে। অর্থাৎ যে অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কার্যকর থাকে, ভোক্তা উৎপাদকের স্বাধীনতা থাকে, সে অর্থব্যবস্থাকে বলা হয় ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। যুক্তরাষ্ট্র, জাপান, জার্মান ইত্যাদি দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। তবে এই ধনতান্ত্রিক অর্থব্যবস্থা পিওর ধনতান্ত্রিক অর্থব্যবস্থা নয়। এগুলো হচ্ছে মডারেট ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। পিওর ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বর্তমান বিশ্বে নাই। এখন জেনে নিই ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থায় অর্থনীতির মৌলিক সমস্যার সমাধানগুলো কিভাবে হয়ে থাকে। প্রত্যেক ক্রেতা ইচ্ছেমতো দ্রব্য পছন্দ, ক্রয় ও ভোগ করে। আবার প্রত্যেক বিক্রেতা বা উৎপাদক স্বাধীনভাবে দ্রব্য উৎপাদন ও বিক্রয় করে। একটি অদৃশ্য হস্ত ক্রেতা ও বিক্রেতার বহুমুখী কর্মের মধ্যে সমন্বয় সাধন করে। অদৃশ্য হস্তটি দাম প্রক্রিয়া বা বাজার প্রক্রিয়া নামে পরিচিত। এই বাজার প্রক্রিয়ার মাধ্যমে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে থাকে। অর্থাৎ কি উৎপাদন করা হবে, এই সমস্যার সমাধান বাজার প্রক্রিয়ায় ক্রেতার পছন্দের উপর ভিত্তি করে বিক্রেতা ঠিক করে কি পণ্য কি পরিমাণে উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে। এই সমস্যার সমাধানও বাজারে হয়। উপকরণ সমূহের ব্যবহার কিভাবে করলে খরচ সর্বনিম্ন হবে তা বাজারের উপকরণের দাম দ্বারা হিসাব করা যায়। যেভাবে উপকরণ ব্যবহার ও ক্রয় করলে খরচ সর্বনিম্ন হবে, সেভাবেই উৎপাদনকারী উপকরণ নিয়োগ চূড়ান্ত করবে এবং উৎপাদন কার্য পরিচালনা করবে। আবার কার জন্য উৎপাদন করা হবে, এই সমস্যার সমাধানও বাজারে হয়। অতএব ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানগুলো বাজার প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, কমান্ড ইকোনমি। জার্মান বংশোদ্ভূত কার্ল মার্কস ও ইংল্যান্ডের অধিবাসী এঙ্গেলস এর যুগান্তকারী লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো 1848 সালে প্রকাশিত হওয়ার পর দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে সমাজতন্ত্রের বিপ্লব জেগে উঠতে শুরু করে। এরই ফলে বিশ্বের সর্বপ্রথম রাশিয়ায় 1917 সালে লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার উত্থান হয়।
পরবর্তীতে বিশুদ্ধ সমাজতান্ত্রিক চিন্তাবিদ মাও সেতুংয়ের নেতৃত্বে চীনেও সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রয়োগ ঘটে। তাহলে জেনে নিই সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা কাকে বলে। যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত এবং সরকারি হস্তক্ষেপে বাজার পরিচালিত হয় তাকে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা বলে। রাশিয়া, চীন, কিউবা ইত্যাদি দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। তবে এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাগুলো পিওর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা নয়, এগুলো হচ্ছে মডারেট সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এখন জেনে নিই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় কিভাবে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানগুলো হয়ে থাকে। এক্ষেত্রে সরকার বা পরিকল্পনা কমিশন ঠিক করে আগামী নির্দিষ্ট সময়ের জন্য কি কি দ্রব্য উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, অর্থাৎ মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধানে সিদ্ধান্ত গ্রহণ করে পরিকল্পনা কমিশন। এখানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় অর্থনীতির মৌলিক সমস্যাগুলোর সমাধান করে থাকে কেন্দ্রীয় পরিকল্পনা কমিশন তথা রাষ্ট্র। মিশ্র অর্থব্যবস্থা, মিক্সড ইকোনমি, যে অর্থব্যবস্থায় ধনতন্ত্র ও সমাজতন্ত্রের দুর্বলতা পরিত্যাগ করে এবং গুণগুলো গ্রহণ করে গড়ে ওঠে তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। অর্থাৎ যে অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণগুলোর ব্যক্তিগত মালিকানার পাশাপাশি সরকারি মালিকানা স্বীকৃত তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ তৃতীয় বিশ্বের অনেক দেশে মিশ্র অর্থব্যবস্থা প্রচলিত আছে। পরীক্ষায় তোমাদের একটা প্রশ্ন আসে, বাংলাদেশের অর্থব্যবস্থা কি ধরনের? বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। তাহলে এখন জেনে নিই মিশ্র অর্থব্যবস্থায় কিভাবে অর্থনীতির মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়ে থাকে। মিশ্র অর্থব্যবস্থায়ও ধনতান্ত্রিক অর্থব্যবস্থার ন্যায় বাজার প্রক্রিয়ার মাধ্যমে মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। তবে কোনো কারণে বাজার প্রক্রিয়া ব্যর্থ হলে তখন সরকার হস্তক্ষেপ করে। সরকার দুইভাবে হস্তক্ষেপ বা বাজার নিয়ন্ত্রণ করে: প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও পরোক্ষ নিয়ন্ত্রণ। প্রত্যক্ষ নিয়ন্ত্রণ: সরকার সরাসরি বাজারে হস্তক্ষেপের মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করলে তাকে প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বলে, যেমন সর্বোচ্চ দাম নির্ধারণ, সর্বনিম্ন দাম নির্ধারণ। পরোক্ষ নিয়ন্ত্রণ: সরকার বাজারে সরাসরি হস্তক্ষেপ না করে কর ও ভর্তুকির মাধ্যমে বাজার দাম নিয়ন্ত্রণ করলে তাকে পরোক্ষ নিয়ন্ত্রণ বলে, যেমন কর আরোপ, ভর্তুকি। এগুলো আমরা বাস্তবেই দেখেছি যে আমাদের দেশে হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান, যে রমজান মাসে এবং কৃষি মৌসুমে দেখা যায় বাজার ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। সেজন্য রমজান মাসে দেখা যায় সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেয় এবং কৃষি মৌসুমে সর্বনিম্ন দাম নির্ধারণ করে দেয়। তার মানে বাজার ব্যর্থ হলে সরকার তখন হস্তক্ষেপ করে। সুতরাং বলা যায় মিশ্র অর্থব্যবস্থায় অর্থনৈতিক সমস্যার সমাধানে দাম প্রক্রিয়া মুখ্য ভূমিকা পালন করে। ইসলামী অর্থব্যবস্থা, ইসলামিক ইকোনমি। ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়, ইসলাম হলো একটি সম্পূর্ণ জীবন বিধান বা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে জেনে নিই ইসলামী অর্থব্যবস্থা কি। যে অর্থব্যবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ড কুরআন সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। অথবা বলা যায় যে অর্থব্যবস্থা পবিত্র কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াসের ভিত্তিতে পরিচালিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। পবিত্র কোরআন, যা আল্লাহর বাণী, মহান আল্লাহ তাআলা তার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পবিত্র কোরআনের আয়াতগুলো অবতীর্ণ করেন। সুন্নাহ বা হাদিস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হিসেবে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং যা কিছু বলার বা করার অনুমতি দিয়েছেন অথবা সমর্থন জানিয়েছেন তাকে সুন্নাহ বা হাদিস বলে। ইজমা, কোনো বিতর্কিত বিষয়ে মুস্তাহিদগণ যদি ঐক্যমত্য হন তখনই তাকে ইজমা বলে। কিয়াস, নতুন সমস্যায় পুরাতন সমস্যার সমাধান প্রয়োগ করাকে কিয়াস বলে। তাহলে সংজ্ঞাটা আরেকবার দেখে নিই আমরা। যে অর্থব্যবস্থায় অর্থনৈতিক কর্মকাণ্ড কুরআন ও সুন্নাহর ভিত্তিতে পরিচালিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। অথবা বলতে পারি যে অর্থব্যবস্থায় পবিত্র কোরআন, সুন্নাহ বা হাদিস, ইজমা ও কিয়াসের ভিত্তিতে পরিচালিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। এখন জেনে নিই ইসলামী অর্থব্যবস্থায় কিভাবে অর্থনীতির মৌলিক সমস্যাগুলোর সমাধান হয়ে থাকে। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে ইসলামী অর্থব্যবস্থা পরিচালিত হয়, ফলে অর্থনৈতিক সমস্যার সমাধানও কোরআন ও সুন্নাহর ভিত্তিতে হবে। অর্থাৎ কি উৎপাদন করা হবে এই প্রশ্নের জবাবে ইসলামী অর্থব্যবস্থা বলে ইসলামী স্বীকৃত
এবং জনগণের কল্যাণ বৃদ্ধিকারী দ্রব্য উৎপাদনে বিনিয়োগকারীরা কি করবে? এগিয়ে আসবে। সরকার এদেরকে সহযোগিতা করবে। কেউ হারাম ও অকল্যাণকর দ্রব্য উৎপাদন করলে সরকার সেখানে কি করবে? বাধা দিবে। তারপর দ্বিতীয় প্রশ্ন হলো কিভাবে উৎপাদন করা হবে? এই প্রশ্নের জবাবে ইসলামী অর্থব্যবস্থা বলে যে পদ্ধতি সমাজের জন্য বেশি কল্যাণকর সেই পদ্ধতি অবলম্বন করা হবে। আবার তৃতীয় প্রশ্ন কার জন্য উৎপাদন করা হবে? এর জবাবে ইসলামী অর্থব্যবস্থা বলে ধনী গরিব সকলের জন্য কি করা হবে? একই ধরনের দ্রব্য তৈরি করা হবে। সুতরাং অর্থনীতির মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো ইসলামী অর্থব্যবস্থায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সমাধান হয়। এখন অর্থব্যবস্থাগুলোর মধ্যে পার্থক্য দেখে নিই। এই স্লাইডে সবগুলো অর্থব্যবস্থার পার্থক্য দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য। এই স্লাইডটা ভালো করে মনোযোগ দিয়ে একটু করে দেখলে চারটা অর্থব্যবস্থার মধ্যে খুব সহজে পার্থক্য বলতে ও পরীক্ষায় লিখতে পারবেন। পরীক্ষায় চারটা অর্থব্যবস্থা একসাথে আসবে না, যে কোনো দুইটি অর্থব্যবস্থা আসবে। অর্থাৎ দুইটি অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য লিখতে বলবে, যে আমি চারটা অর্থব্যবস্থা একসাথে দিয়েছি যাতে তোমাদের সহজেই মনে থাকে। তাহলে পার্থক্যগুলো দেখে নিন। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকৃত, আর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সম্পদের রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত। মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি ও রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত, অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তির পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাও স্বীকৃত। ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের মালিক মহান আল্লাহ। মানুষ শুধুমাত্র সম্পদের আমানতদার, অর্থাৎ মানুষ তার প্রতিনিধি হিসেবে শুধুমাত্র সম্পদের আমানতদার। 2. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তা স্বাধীন। ভোক্তা স্বাধীন মানে হলো ভোক্তার ক্রয় ক্ষমতা থাকলে যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণে ক্রয় করতে পারবে এবং বুক করতে পারবে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ভোক্তা স্বাধীন নয়, অর্থাৎ ভোক্তার ক্রয় ক্ষমতা থাকলেও যে সকল দ্রব্য রাষ্ট্র উৎপাদন ও আমদানি করে না সে সকল দ্রব্য ভোক্তার ক্রয় ক্ষমতা থাকলেও বুক করতে পারবে না। ফলে ভোক্তা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় স্বাধীন নয়। মিশ্র অর্থব্যবস্থায় ভোক্তা সাধারণত স্বাধীন, কিন্তু প্রয়োজনে সরকার হস্তক্ষেপ করে। অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থায় ভোক্তা স্বাধীনভাবে দ্রব্য ভোগ করে, তবে যে সকল দ্রব্য রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ সেই সকল দ্রব্য গ্রহণে সরকার হস্তক্ষেপ করে। যেমন নেশাজাতীয় দ্রব্যের ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করে এবং আইন প্রয়োগ করে। ইসলামী অর্থব্যবস্থায় হালাল ও হারাম প্রয়োগের কারণে ভোক্তা সম্পূর্ণ স্বাধীন নয়। তার মানে ইসলামী অর্থব্যবস্থায় ভোক্তা কি নয়? সম্পূর্ণ স্বাধীন নয়। তাহলে এখন আমরা জেনে নিই হালাল ও হারাম কি। হালাল দ্রব্য। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যেসব দ্রব্যকে বৈধ বলে ঘোষণা করা হয়েছে ইসলামী শরীয়তের পরিভাষায় তা হালাল বা বৈধ দ্রব্য। এবার জেনে নিই হারাম দ্রব্য। কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যেসব দ্রব্যকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে বা যেসব দ্রব্য ভোগের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে ইসলামী শরীয়তের পরিভাষায় তা হারাম বা অবৈধ দ্রব্য। আরও সংক্ষেপে বলতে পারি আমরা, যে সকল দ্রব্য মানব জাতির জন্য কল্যাণকর এবং ভোগের ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ নেই সেগুলো হচ্ছে হালাল দ্রব্য। আবার যে সকল দ্রব্য মানব জাতির জন্য অকল্যাণকর এবং ভোগের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে সেগুলো হচ্ছে হারাম দ্রব্য। তার মানে ইসলামী অর্থব্যবস্থায় হালাল দ্রব্যের ক্ষেত্রে ভোক্তা সম্পূর্ণ স্বাধীন, কিন্তু হারাম দ্রব্যের ক্ষেত্রে স্বাধীন নয়, অর্থাৎ ভোক্তা হারাম দ্রব্য ভোগ করতে পারবে না। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদকের স্বাধীনতা আছে, অর্থাৎ ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদক যে কোনো দ্রব্য যে কোনো পরিমাণে উৎপাদন করতে পারে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদকের কোনো স্বাধীনতা নাই। মিশ্র অর্থব্যবস্থায় উৎপাদকের স্বাধীনতা আছে, তবে প্রয়োজনে সরকার হস্তক্ষেপ করতে পারে। অর্থাৎ যে সকল দ্রব্য সমাজের জন্য অকল্যাণকর সরকার সেখানে হস্তক্ষেপ করে। যেমন নেশাজাতীয় দ্রব্যের ক্ষেত্রে মিশ্র অর্থব্যবস্থায় সরকার হস্তক্ষেপ করে। ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থায় হালাল দ্রব্যে উৎপাদকের স্বাধীনতা আছে, হারাম দ্রব্যে উৎপাদকের স্বাধীনতা নাই। দাম ব্যবস্থা স্বয়ংক্রিয়। যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দাম ব্যবস্থা স্বয়ংক্রিয়। যেই দাম ক্রেতা ও বিক্রেতার ঘাত প্রতিঘাতে নির্ধারিত হয় তাকে স্বয়ংক্রিয় দাম বলে। অর্থাৎ স্বয়ংক্রিয় দাম সরকার কিংবা কোনো প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত নয়। এই দাম
চাহিদা ও যোগান কিংবা ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দাম ব্যবস্থা স্বয়ংক্রিয় নয়, কারণ সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দাম সরকার কিংবা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ নির্ধারণ করে দেয়। মিশ্র অর্থব্যবস্থায় দাম ব্যবস্থা সাধারণত স্বয়ংক্রিয়, তবে প্রয়োজনে সরকার হস্তক্ষেপ করে। মিশ্র অর্থব্যবস্থায় বাজার যখন অকার্যকর হয়ে পড়ে, বাজার যখন ব্যর্থ হয়ে পড়ে, তখন সরকার হস্তক্ষেপ করে। যেমন রমজানের সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যখন হঠাৎ বৃদ্ধি পায়, তখন সরকার সেখানে হস্তক্ষেপ করে। ইসলামী অর্থব্যবস্থায় ইসলামী শরীয়তের ভিত্তিতে দাম ব্যবস্থা স্বয়ংক্রিয়, তবে উৎপাদক কিংবা বিক্রেতা দ্রব্য মজুত রেখে চালাকি করে কিংবা ক্রেতাকে ঠকিয়ে দাম বৃদ্ধি করা যাবে না। উৎপাদনের উদ্দেশ্য। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের মূল উদ্দেশ্য হল মুনাফা অর্জন। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদন কার্য পরিচালিত হয় মুনাফার জন্য। অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের মূল উদ্দেশ্য হল জনকল্যাণ। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তির ক্ষেত্রে মুনাফা অর্জন এবং রাষ্ট্রের ক্ষেত্রে জনকল্যাণ। অর্থাৎ মিশ্র অর্থব্যবস্থায় যেহেতু সম্পদের ক্ষেত্রে ব্যক্তি মালিকানা এবং সরকারি মালিকানা স্বীকৃত, এবং যে সকল ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থা ব্যক্তি দ্বারা পরিচালিত হয়, সেখানে উৎপাদন কার্য অথবা উৎপাদনের মূল উদ্দেশ্য হল মুনাফা অর্জন। অন্যদিকে রাষ্ট্র যে সকল উৎপাদন করে তার মূল লক্ষ্য বা উৎপাদনের মূল উদ্দেশ্য হল জনকল্যাণ। ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থায় উৎপাদনের মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি ও ন্যূনতম মুনাফা অর্জন। ন্যূনতম মুনাফা বলতে যে মুনাফা না করলে উৎপাদক উৎপাদন কার্য পরিচালনা করতে পারবে না এবং বিক্রেতাও ক্ষতিগ্রস্ত হবে না, তাকে ন্যূনতম মুনাফা বলে। শ্রমিক শোষণ। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদক শ্রমিককে তাদের প্রাপ্য অনুযায়ী অর্থ প্রদান করে না, ফলে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় ধনীরা ধনী হয়, গরিবরা গরিব হয়। অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ নাই, তবে আয় বন্টনে অসমতা আছে, কারণ শ্রমিকদের কাজের পরিমাণ ও গুণ অনুযায়ী পারিশ্রমিক প্রদান করা হয়। যেহেতু শ্রমিকদের কাজ করার ক্ষমতা এক নয়, সেহেতু সবার মজুরি এক হয় না। তাই এই অবস্থায় শ্রমিক শোষণ না থাকলেও আয় বন্টনে অসমতা আছে। আবার মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থায় শ্রমিক শোষণ আছে। আবার মিশ্র অর্থব্যবস্থা। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থায় শ্রমিক শোষণ আছে, কিন্তু রাষ্ট্র কর্তৃক যে সকল দ্রব্য উৎপাদন হয় সেক্ষেত্রে কোনো শ্রমিক শোষণ নাই। ইসলামী অর্থব্যবস্থায় শ্রমিক শোষণ নাই, কারণ শ্রমিক শোষণ ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এই সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত আছে, শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি পরিশোধ করো। তাছাড়া জাকাত, ফিতরা, জিজিয়া, সদকা, ওয়াকফ প্রভৃতির মাধ্যমে আয় ও সম্পদ বন্টনও সুষম হয়। এখন অর্থনীতির কয়েকটি বিষয় জেনে নিই। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। পণ্যের চাহিদা ও যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ায় যে দাম নির্ধারিত হয় তাকে স্বয়ংক্রিয় দাম বলে। অর্থনীতিতে এরূপ দাম ব্যবস্থাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। অর্থাৎ বাজারে দ্রব্যের দাম সরকার বা কোনো প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত না হয়ে যখন ক্রেতা ও বিক্রেতার ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হয়, তখন তাকে স্বয়ংক্রিয় দাম বলে। আর এরূপ ব্যবস্থাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। ভারসাম্য দাম। যে দামে কোনো দ্রব্যের চাহিদা ও যোগানের পরিমাণ পরস্পর সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। অর্থাৎ ভারসাম্য দাম হচ্ছে এমন একটি দাম যে দামে বিক্রেতা যতটুকু বিক্রি করতে প্রস্তুত থাকবে, ক্রেতাও ওই দামে ততটুকু ক্রয় করতে প্রস্তুত থাকবে। ভারসাম্য পরিমাণ। যে পরিমাণের ক্ষেত্রে কোনো দ্রব্যের চাহিদা ও যোগানের দাম পরস্পর সমান হয় তাকে ভারসাম্য দাম বলে। ভারসাম্য পরিমাণ। যে পরিমাণের ক্ষেত্রে কোনো দ্রব্যের চাহিদা ও যোগান দাম পরস্পর সমান হয় তাকে ভারসাম্য পরিমাণ বলে। নিম্নে বিষয়টি চিত্রের মাধ্যমে পরিষ্কার করা যায়। চিত্রের ভূমিয়কে উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ এবং লম্বকে দাম নির্দেশ করা হয়েছে। এস রেখা হলো সাপ্লাই কার্ভ বা যোগান রেখা। ডিডি রেখা হলো ডিমান্ড কার্ভ বা চাহিদা রেখা। আমরা জানি ভারসাম্যের শর্ত অনুসারে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়। চিত্রে দেখা যায়
ই বিন্দুতে চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর ছেদ করেছে, সুতরাং ই হলো ভারসাম্য বিন্দু। ই বিন্দু অনুসারে ভারসাম্য দাম হলো P1 এবং ভারসাম্য পরিমাণ হলো Q1। আবার এখানে P1 দামটি হলো স্বয়ংক্রিয় দাম, যেখানে চাহিদা এবং যোগানের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়েছে দামটি। এখন তোমাদের জন্য কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করা হলো, দেখি পারো কিনা। বলতো, দ্রব্য সামগ্রীর দাম বাজার প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয় কোন অর্থব্যবস্থায়? হ্যাঁ, ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্যের দাম নির্ধারিত হয় বাজার প্রক্রিয়ার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে। 2, ব্যক্তিগত ও সামাজিক উদ্যোগ কোন অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য? হ্যাঁ, মিশ্র অর্থব্যবস্থায়। আমরা জানি মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানার পাশাপাশি সরকারি মালিকানাও স্বীকৃত। 3, কল্যাণধর্মী অর্থব্যবস্থায় স্বীকার করা হয়। কল্যাণধর্মী অর্থব্যবস্থা হলো কোনটা? ইসলামী অর্থব্যবস্থাকে কল্যাণধর্মী অর্থব্যবস্থা বলা হয়। তাহলে কল্যাণধর্মী অর্থব্যবস্থায় স্বীকার করা হয়, কি স্বীকার করা হয়? সম্পদের মালিক একমাত্র আল্লাহ। আমরা দেখছি সম্পদের মালিক একমাত্র আল্লাহ, এটি স্বীকার করা হয় শুধুমাত্র ইসলামী অর্থব্যবস্থায়। ইনসাফপূর্ণ বন্টন ব্যবস্থা, এটিও ইসলামী অর্থব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য। উদ্যোক্তা স্বাধীন ও সার্বভৌম, এটা ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য। কারণ ইসলামী অর্থব্যবস্থায় উদ্যোক্তা স্বাধীন ও সার্বভৌম নয়, কারণ যে সকল দ্রব্য হারাম সেগুলো উদ্যোক্তা উৎপাদন করতে পারবে না, ফলে এটা হবে না। এটা না হলে বাকি দুইটা কোনটাতে আছে? তাহলে উত্তর হবে এটি। 4, নির্দেশমূলক অর্থনীতিতে শ্রেণী শোষণ অনুপস্থিত। নির্দেশমূলক অর্থব্যবস্থা হলো সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এখানে শ্রেণী শোষণ অনুপস্থিত, এটা ঠিক আছে। তারপর উপকরণের ব্যক্তিগত মালিকানা নেই। আমরা জানি সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থায় উপকরণের কোনো ব্যক্তিগত মালিকানা নাই, এখানে সবগুলো সম্পদের মালিকানা রাষ্ট্রের, তাহলে এটিও ঠিক আছে। তারপর হচ্ছে কেন্দ্রীয় পরিকল্পনা ও অনুসরণ, যে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থায় কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ থাকে, তাহলে এটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য। সুতরাং 4 নম্বরের উত্তর হবে এটি। তোমাদের জন্য কয়েকটি বাড়ির কাজ রইল, পারো কিনা দেখবে। আজকের মতো ক্লাস এইখানে শেষ। আল্লাহ হাফেজ।